বিশ্বকাপ ২০২৬ ভেন্যু আটলান্টা, আর্জেন্টিনা বনাম মিশর, রাউন্ড অফ 16 ম্যাচ। মিশর ২-০ গোলে এগিয়ে, তারপর একটা রিভার্স হলো, যা ফুটবল ইতিহাসে বিরল। আর্জেন্টিনার শেষ ১১ মিনিটে ৩টা গোল দিয়ে ৩-২ ব্যবধানে জিতল। বিশ্বকাপ মঞ্চে ইতিহাসের অন্যতম সেরা এক কামব্যাক দেখল ফুটবল বিশ্ব। কিন্তু এ জয়ের আগে ঘটেছিল এক বিতর্কিত ঘটনা। মিশরের মোস্তফা জিকোর একটা গোল বাতিল করা হলো VAR-এ। মিশরের সমর্থকরা মাঠে প্রায় বিদ্রোহ করলেন। মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করল। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো ম্যাচের পর আর্জেন্টিনা টেলিভিশনের কাছে বললেন তিনিও তাদের সাথে কষ্ট পেয়েছেন। পুরো সোশ্যাল মিডিয়া ফেটে পড়ল। হ্যাশট্যাগ চলল ফিফা ফিক্স, মেসি ফিক্স, ওয়ার্ল্ড কাপ রিগড। মিশরের খেলোয়াড় মোস্তফা জিকো নিজেই সরাসরি বললেন রেফারি জালিম, পুরো টুর্নামেন্ট ম্যানিপুলেটেড। আর এই প্রসঙ্গে উঠে এলো সে পুরনো তত্ত্ব, মেসি ক্যাপিটালিজম। কথাটা প্রথমে সোশ্যাল মিডিয়ায় এসেছিল কয়েক বছর আগে, এরপর ভাইরাল হয়েছে ফুটবল বিশ্লেষকদের আলোচনায়। ইউটিউবে কোটি কোটি ভিউ পেয়েছে, পডকাস্টে বিতর্ক হয়েছে। মূল ধারণাটি হলো মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি হলেন একটি বিশাল কর্পোরেট প্রজেক্টের কেন্দ্রবিন্দু। আর সেই প্রজেক্টকে সফল করতে ফিফা, কর্পোরেট জায়ান্টরা এবং ভূরাজনৈতিক শক্তিগুলো একসাথে কাজ করছে। এই দাবিটা কতটা সত্যি, কতটা অতিরঞ্জন, আর কতটা নিছক ষড়যন্ত্র তত্ত্ব যেখানে প্রমাণ নেই, শুধু সন্দেহ আছে? বিন্দুর আজকের পর্বে 3টে প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। মেসি ক্যাপিটালিজম একটা নির্দিষ্ট সংজ্ঞাওয়ালা তত্ত্ব নয়, এটা বরং কয়েকটা পর্যবেক্ষণের সমষ্টি, যেগুলো একসাথে রাখলে একটা বড় ছবি তৈরি হয়। পর্যবেক্ষণ 1, মেসি যেখানে যান সেখানে বিশাল অর্থের প্রবাহ হয়। বার্সেলোনায় ছিলেন, তখন বার্সেলোনা ছিল পৃথিবীর সবচেয়ে দামি ফুটবল ব্র্যান্ডগুলোর একটা। পিএসজিতে গেলেন, পিএসজির জার্সি বিক্রি রেকর্ড ছুঁয়ে গেল। মায়ামিতে গেলেন, ইন্টার মায়ামির বার্ষিক রাজস্ব ৫৬ মিলিয়ন থেকে বেড়ে ২০০ মিলিয়নে গেল। ক্লাবের মূল্য দাঁড়ালো $১.৩৫ বিলিয়ন। মেসি মায়ামিতে আসার পর দূরের শহরে মায়ামির ম্যাচের টিকিটের দাম ১,০০০% পর্যন্ত বেড়ে গিয়েছিল। পর্যবেক্ষণ 2, মেসির প্রতিটা বড় চুক্তির পেছনে একাধিক কর্পোরেট শক্তি। মায়ামিতে যাওয়ার চুক্তিতে জড়িত ছিল অ্যাপেল টিভি প্লাস, মেসির চুক্তিতে MLS ব্রডকাস্টিং রেভিনিউ, অ্যাপেল টিভি প্লাস সাবস্ক্রিপশন বিক্রি এবং এডিডাস মার্চেন্ডাইজ বিক্রির রেভিনিউ শেয়ারের অংশ ছিল। মানে মেসি শুধু ক্লাবের হয়ে খেলছিলেন না, পুরো লিগের ইকোনমিতে বিনিয়োগকারী হয়ে গিয়েছিলেন। এডিডাস ২০১৭ সালে মেসির সাথে আজীবন চুক্তি করেছে, যা বছরে $১২ মিলিয়ন বেশি। পর্যবেক্ষণ 3, মেসির আন্তর্জাতিক চাহিদা পুঁজিবাদের নতুন বাজার খোলার সাথে মিলে যায়। কাতার বিশ্বকাপ আয়োজন করেছে, মেসির ক্লাব পিএসজি কাতারি মালিকানায়। মেসি বিশ্বকাপ জিতলেন কাতারে। আমেরিকায় ২০২৬ বিশ্বকাপের আগে মেসি গেলেন MLS-এ। আর ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামিকে রাখা হলো ফিফা সরাসরি সিদ্ধান্তে, কারণ মেসি আছেন বলে। এই 3টা পর্যবেক্ষণ মিলিয়ে অনেকে বলছেন মেসি আর শুধু ফুটবলার নন, তিনি একটা পণ্য যেটাকে বিভিন্ন পুঁজিবাদী শক্তি তাদের উদ্দেশ্যে ব্যবহার করছে। এই ধারণাটা কতটা সত্যি সেটা বুঝতে হলে ঘটনাগুলো আলাদা আলাদা করে দেখতে হবে। ২০২২ সাল কাতার বিশ্বকাপের আয়োজন নিজেই শুরু থেকে বিতর্কিত ছিল। মরুভূমির দেশে বিশ্বকাপ কেন? তার উপর যোগ হয় শ্রমিক নির্যাতনের অভিযোগ, স্পোর্টস ওয়াশিংয়ের কথাও উঠছিল। মেসির ক্লাব পিএসজি ছিল কাতারের QSI-এর মালিকানায়। ফাইনালে মেসি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতালেন। কাতারে মেসির বিশ্বকাপ জয়। ষড়যন্ত্র তত্ত্ব এখানে তার সবচেয়ে শক্তিশালী রূপ নিল। কিন্তু একটু থামুন, আর্জেন্টিনা প্রায় প্রতিটি ম্যাচে পেনাল্টি পেল। কেউ বলছিল পরিকল্পিত, আবার নিয়মের ব্যত্যয় ঘটেছে এমন প্রমাণও নেই। নেদারল্যান্ডসের কোচ লুই ভ্যান গাল বলেছিলেন ২০২২ বিশ্বকাপে মেসিকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল, অর্থাৎ আগে থেকেই স্থির ছিল। এই বক্তব্য ব্যাপক সাড়া ফেলেছিল। কিন্তু ভ্যান গাল যা বললেন না তা হলো সে বিশ্বকাপে প্রথম ম্যাচেই আর্জেন্টিনা সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরেছিল। ৩৬ ম্যাচের অপরাজিত জয়ের ধারা শেষ হয়েছিল। যদি ফিফা সত্যি পরিকল্পনা করত যে মেসি চ্যাম্পিয়ন হবেন, তাহলে সৌদি আরবকে কেন জিততে দিল? কোনো পরিকল্পিত বিজয় কি প্রথম ম্যাচেই হারের ঝুঁকি নেয়? উত্তরটা সহজ, নেয় না। মেসির বিশ্বকাপ জয় ছিল আর্জেন্টিনা দলের সম্মিলিত পরিশ্রম। মেসির অসাধারণ পারফরমেন্স এবং দশকের পর দশকের হতাশার পর একটা জাতির স্বপ্ন পূরণ। হ্যাঁ, কাতারের জন্য মেসির বিশ্বকাপ জয় ছিল বিশাল ব্র্যান্ডিং মুহূর্ত। হ্যাঁ, কাতার চেয়েছিল সারা দুনিয়া ইতিবাচকভাবে কাতারের নাম মনে রাখুক। কিন্তু কাতার মেসিকে চ্যাম্পিয়ন বানিয়েছে এই দাবিটা তথ্যের ভিত্তিতে দাঁড়ায় না। তবে ষড়যন্ত্র তত্ত্বের একটা শক্তিশালী ইন্ধন আছে এখানে। ফাইনালের পর ইনফান্তিনো মেসির ড্রেসিং রুমে গিয়েছিলেন। সেই ছবিটা সারা দুনিয়া দেখেছে। ফিফা প্রেসিডেন্ট, মেসি, আর্জেন্টিনার ড্রেসিং রুম। এটা প্রোটোকলের বাইরে এবং এই ঘনিষ্ঠতায় পুরো মেসি ক্যাপিটালিজম আলোচনার জ্বালানি। ২০২৫ সালের বিশ্বকাপ ৩২ দলের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে আমেরিকায়। মেসির ক্লাব ইন্টার মায়ামিও খেলছে,
কিন্তু ইন্টার মায়ামি কিভাবে সেখানে গেল? মেসির দল MLS কাপ অর্থাৎ আমেরিকান লিগের আসল চ্যাম্পিয়নশিপ জেতেনি, সেটা জিতেছিল LA গ্যালাক্সি। তাহলে মায়ামি কেন? 1 বছরের বেশি সময় ধরে ফিফা একটা হোস্ট কান্ট্রি স্লট খালি রেখেছিল, কোনো যোগ্যতার মানদণ্ড ঘোষণা না করে। তারপর হঠাৎ করে ইনফান্তিনো মায়ামির একটা ম্যাচে উপস্থিত হলেন, মঞ্চে উঠলেন, ইন্টার মায়ামিকে বললেন, বিশ্বের অন্যতম সেরা ক্লাব হিসেবে আপনারা ক্লাব বিশ্বকাপের যোগ্য প্রতিযোগী। আমেরিকার প্রবীণ ফুটবল কোচ ব্রুস অ্যারিনা বললেন, এটা স্পষ্টতই নির্লজ্জ মার্কেটিং। প্রাক্তন US MNT ডিফেন্ডার অ্যালেক্সি লালাস বলেন, যখন আপনি মেসি আর ইন্টার মায়ামি কোয়ালিফাই করেছে বলে শিরোনাম দেখেন, বুঝতে হবে তারা কোয়ালিফাই করেছে জিয়ানি ইনফ্যান্তিনো আর ফিফার মাথায়। কোনো কোয়ালিফাইং প্রক্রিয়া এখানে ছিল না, এটা প্রতারণামূলক। LA গ্যালাক্সির প্রেসিডেন্ট ড্যান বেকারম্যান বললেন, আমরা হতাশ যে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। এটাই মেসি ক্যাপিটালিজম তত্ত্বের সবচেয়ে শক্তিশালী উদাহরণ। 2022 বিশ্বকাপে মেসি একা পুরো টুর্নামেন্টের মোট সামাজিক মাধ্যম বিজ্ঞাপন মূল্যের 26% তৈরি করেছিলেন, যা প্রায় 88 মিলিয়ন পাউন্ড। মেসি ছাড়া ক্লাব বিশ্বকাপের দর্শক সংখ্যা কমে যেত। মেসি ছাড়া অ্যাপেল টিভি প্লাস এবং অন্যান্য ব্রডকাস্টের চুক্তির মূল্য কমে যেত। মেসি ছাড়া ফিফার স্পন্সর রেভিনিউ কমে যেত। তাই ফিফা মেসি না থাকলেও মেসিকে রেখেছে। এখানে কোনো ষড়যন্ত্র নেই, এখানে আছে সহজ পুঁজিবাদী যুক্তি। সহজ কথায়, সবচেয়ে বেশি মুনাফা যে দেবে তাকেই রাখো। 2026 সালের বিশ্বকাপে আর্জেন্টিনার পথে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত। মিশরের বিরুদ্ধে রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনা 2-0 থেকে 3-2-এ জিতল। মিশরের একটা গোল VAR-এ বাতিল হলো। সুইজারল্যান্ডের বিরুদ্ধেও VAR আর্জেন্টিনার পক্ষে গিয়ে সুইস ফরওয়ার্ডকে সিমুলেশনের জন্য লাল কার্ড দেখালো। ফ্রান্স আর মরক্কোর কোয়ার্টার ফাইনালে 5 জন রেফারি ছিলেন আর্জেন্টিনার। এই ঘোষণা সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল। এই বিতর্কের পেছনে আরও একটা ইতিহাস লেখা আছে। 1978 বিশ্বকাপ আর্জেন্টিনায় হয়েছিল, সামরিক জান্তার আমলে। আর্জেন্টিনা গ্রুপ পর্বে পেরুকে 6-0 গোলে হারিয়েছিল। ঠিক যে ব্যবধান দরকার ছিল ফাইনালে যেতে। সে ম্যাচটা ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ঘটনাগুলোর একটা। এই ইতিহাস মানুষের মনে আছে, তাই নতুন বিতর্কে পুরনো সন্দেহ আরও তীব্র হয়। কিন্তু সৎভাবে বলতে হবে, এখন পর্যন্ত কোনো প্রমাণ নেই যে ফিফা সত্যি ম্যাচ ম্যানিপুলেট করেছে। মিশরের অভিযোগ, সোশ্যাল মিডিয়ার তত্ত্ব, এগুলো বিতর্কিত রেফারিং সিদ্ধান্তের উপর ভিত্তি করে তৈরি। রেফারিরা ভুল করে, তবে সব দলের বিপক্ষে। তবে একটা কথা অনস্বীকার্য, মেসি ফাইনালে আছেন মানে বিশ্বকাপের টিভি রেটিং বেশি, বিজ্ঞাপনের দাম বেশি, ফিফার রাজস্ব বেশি। যদি আর্জেন্টিনা প্রথম রাউন্ডে বাদ পড়ত, তাহলে বিশ্বকাপের বাণিজ্যিক মূল্য উল্লেখযোগ্যভাবে কমত। এটাই মেসি ক্যাপিটালিজম তত্ত্বের যুক্তির জায়গা। তাহলে ফিফার রেফারিরা কি সরাসরি ম্যানিপুলেশন করেছেন? সম্ভবত না। কিন্তু এমন একটা পরিবেশ কি তৈরি হয়েছে যেখানে সন্দেহটা স্বাভাবিক? উত্তর হ্যাঁ। মেসি কখন ফুটবলার থেকে পণ্য হয়ে উঠলেন? সঠিক উত্তর হলো ধীরে ধীরে, এবং এই প্রক্রিয়াটা দুই দিক থেকে হয়েছে। একদিক থেকে পুঁজিবাদ মেসির প্রতিভাকে ব্যবহার করেছে, অন্যদিক থেকে মেসি নিজেও ক্যারিয়ারের শেষ পর্যায়ে পুঁজিবাদকে ব্যবহার করেছেন। বার্সেলোনায় মেসি ছিলেন মূলত অ্যাথলিট। হ্যাঁ, স্পন্সরশিপ ছিল, কিন্তু পরিচয় ছিল ফুটবলার। পিএসজিতে পরিচয়টা একটু সরে গেল। তিনি কাতার প্রজেক্টের অংশ হলেন, সচেতনভাবে হোক বা না হোক। মায়ামিতে তিনি হলেন ব্যবসায়িক অংশীদার। ইন্টার মায়ামিতে মেসির চুক্তিতে ক্লাব ইকুইটি, রেভিনিউ শেয়ারিং, এমনকি ভবিষ্যতে ক্লাবের কিছু মালিকানা পাওয়ার সুযোগও ছিল। এটা শুধু একটা খেলোয়াড়ের চুক্তি নয়, এটা একজন বিনিয়োগকারীর চুক্তি। মেসির 5টা সম্পদ স্তম্ভ আছে: ইন্টার মায়ামির ইকুইটি ও রেভিনিউ শেয়ার, এডিডাসের আজীবন রয়্যালিটি, হোটেল ও রিয়েল এস্টেট, প্লেটাইম স্পোর্টস টেক বিনিয়োগ এবং বার্ষিক $70 মিলিয়ন এন্ডোর্সমেন্ট। মেসি এখন একটা সাম্রাজ্যের মালিক, এবং এই সাম্রাজ্য তৈরি করতে পুঁজিবাদের সর্বোচ্চ সুবিধা নিয়েছেন তিনি। রোনালদো যেমন সচেতনভাবে নিজেকে CR7 ব্র্যান্ড বানিয়েছেন, মেসি করেছেন ভিন্ন পথে। তার পথটা হলো বিনয়ী, ফুটবল প্রেমী মানুষ ইমেজ, যেটা সততার সাথে মিশিয়ে আছে অসাধারণ বাণিজ্যিক চতুরতা। মেসির সরলতা নিজেই একটা ব্র্যান্ড। মানুষ এ সরলতা বিশ্বাস করে বলে মেসির স্পন্সর ডিল আরও মূল্যবান। মেসি ক্যাপিটালিজম তত্ত্বের যে অংশগুলো সত্যি: প্রথমত, ফিফা ক্লাব বিশ্বকাপে মায়ামিকে রাখার ঘটনা। এখানে পুঁজিবাদী যুক্তি স্পষ্ট, কোনো নৈতিক যোগ্যতার প্রশ্ন ছিল না, ছিল কে বেশি দর্শক টানবে। দ্বিতীয়ত, ফুটবলে বৈষম্যের বাস্তবতা। মেসি যা 1 মাসে পান, আফ্রিকার পেশাদার ফুটবলাররা সারা জীবনে পান না। এটা আধুনিক পুঁজিবাদের প্রতিফলন। তৃতীয়ত, কাতার, সৌদি আরব, আমেরিকা এইসব দেশ ফুটবলকে সফট পাওয়ার হিসেবে ব্যবহার করছে। মেসির মতো সুপারস্টারদের এই প্রজেক্টে ভূমিকা আছে, কিন্তু তত্ত্বের যে অংশগুলো ভুল। প্রথমত, মেসিকে নিষ্ক্রিয় পণ্য হিসেবে দেখা। সৌদি আরব তাকে প্রতি বছর $400 মিলিয়ন অফার করেছিল, তিনি না বলেছেন। এটা একটা সক্রিয় মানুষের সিদ্ধান্ত। দ্বিতীয়ত, 2022 বা 2026 বিশ্বকাপ ফিক্সড ছিল এই দাবি। এখন পর্যন্ত কোনো প্রমাণ নেই। বিতর্কিত রেফারিং সিদ্ধান্ত সব বিশ্বকাপেই হয়, শুধু আর্জেন্টিনার বিপক্ষে নয়। তৃতীয়ত, মেসির প্রতিভাকে অবমূল্যায়ন করা।
মেসি একা 2022 বিশ্বকাপের সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন মূল্যের 26% তৈরি করেছিলেন, কারণ পৃথিবীর মানুষ তাকে দেখতে চায়। এটা পুঁজিবাদ তৈরি করেনি, পুঁজিবাদ শুধু এটাকে পণ্য বানিয়েছে। মেসি ক্যাপিটালিজম তত্ত্বটা কি মিথ, বাস্তবতা নাকি ষড়যন্ত্র? উত্তরটা হলো তিনটাই, তবে একটু একটু করে মিথ আছে। মেসিকে একটা নিষ্ক্রিয় কর্পোরেট পণ্য হিসেবে দেখা। মেসি নিজে সিদ্ধান্ত নেন, নিজের শর্তে চলেন। তিনি ব্যবস্থার মধ্যে আছেন, কিন্তু ব্যবস্থার শিকার নন। বাস্তবতা আছে, ফুটবলে পুঁজিবাদ আছে এবং মেসি সেই পুঁজিবাদের সর্বোচ্চ সুবিধাভোগী। ফিফা সরাসরি স্বীকার করেনি কেন? LA গ্যালাক্সির বদলে ইন্টার মায়ামি ক্লাব বিশ্বকাপে গেল, কারণটা সবাই জানে, মেসি আছেন। ষড়যন্ত্র তত্ত্ব আছে। বিশ্বকাপ ফিক্সড এই দাবি। মিশরের বিরুদ্ধে বিতর্কিত ম্যাচের পর আনুষ্ঠানিক অভিযোগ হয়েছে, কিন্তু প্রমাণ নেই। রেফারিং ভুল হয় সব দলের বিপক্ষে। কিন্তু এই তিনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো ভিন্ন। পুঁজিবাদ মেসির প্রতিভাকে পণ্য বানিয়েছে, এটা নিয়ে কথা বলা দরকার। ফিফা স্বচ্ছতার অভাব। ক্লাব বিশ্বকাপের যোগ্যতার মানদণ্ড আগে না বলা, এটা নিয়ে কথা বলা দরকার। বিশ্বকাপে একটা দলের বিজয় একটা দেশের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে কিনা, এটা নিয়ে কথা বলা দরকার। কিন্তু এইসব প্রশ্ন করতে গিয়ে মেসিকে লক্ষ্য করা মানে সঠিক জায়গায় প্রশ্ন না করা। মেসি এই ব্যবস্থার কেন্দ্রে, কিন্তু তিনি এই ব্যবস্থার নির্মাতা নন। মেসির পায়ে যখন বল থাকে, যেমন আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের সেই অতিরিক্ত সময় যখন মেসি একা 3 জনকে পাশ কাটিয়ে গোল করেছিলেন, সেই মুহূর্তটা পৃথিবীর কোনো কর্পোরেট বোর্ডরুম সেটা নিয়ন্ত্রণ করেনি। সেটা মেসির একান্ত নিজের তৈরি মুহূর্ত, এবং সেটাই সুন্দর। পুঁজিবাদ মেসির প্রতিভাকে বিক্রি করতে পারে, কিন্তু সেই প্রতিভা তৈরি করতে পারেনি। আর সেই প্রতিভা দেখে মানুষ যে আনন্দ পায়, সেটা কোনো চুক্তিতে লেখা থাকে না।